পাঠ করছি মৈত্রী নন্দীর লেখা ছোট গল্প একটি দুর্ঘটনা। আমার বাবার ছিল বদলির চাকরি। ঘন ঘন বাবা বদলি হতেন এক জায়গা থেকে আর এক জায়গায়, আর বাবার সাথে সাথে আমরাও ঘুরতাম যাযাবরের মতো। এখন যে গল্পটা বলতে যাচ্ছি, সে সময় আমরা থাকি ঝাড়খণ্ডের একটা মফস্বল শহরে। ক্লাস 7-এ উঠেছি। বয়সটা বড়ও না ছোটও না, এমন একটা মাঝামাঝি পর্যায়ে। এখনকার সাথে তুলনা করলে তখন আমাদের পরিপক্কতা আসতে খানিক দেরিই হতো। যেখানেই যেতাম বাবা বেশ বড়সড় খোলামেলা দেখে একটা বাড়ি ভাড়া নিতেন। বরাবরই হাত পা ছড়িয়ে থাকতে ভালোবাসতেন বাবা মা। এখানে যে বাড়িটা ভাড়া নেওয়া হলো সেটা স্থানীয় এক বড় বাঙালি ব্যবসায়ী ভূপতি বসুর। শহর থেকে 10 কিলোমিটার দূরে অ্যালুমিনিয়ামের বাসনকোসন তৈরির ফ্যাক্টরি আছে ভদ্রলোকের। যথেষ্ট বড় লোক। প্রায় বিঘাখানেক জমির উপর দুটো বাড়ি। সামনেরটা অনেকগুলো ঘর নিয়ে একটা একতলা বাড়ি, যেটা আমরা ভাড়া নিয়েছি। আমাদের বাড়ির ঠিক পেছন দিকটাতে খানিক শাল সেগুনের জড়াজড়ি, যেন একটা প্রাকৃতিক পর্দার আড়াল। তার একটু পেছনে ছোটখাটো এক প্রাসাদের মতো পেল্লাই 3তলা বাড়িতে বাড়িওয়ালা থাকেন সপরিবারে। সপরিবারে বলতে ক্লাস 11-এ পড়া এক ছেলে সহ ওরা স্বামী স্ত্রী দুজনে, আর গোটা 2 সর্বক্ষণের কাজের লোক। আমাদের 2 বাড়ির ঢোকা বেরোনো রাস্তা আলাদা। আমার মা এমনিতে মিশুকে ছিলেন, তবে আগ বাড়িয়ে ভাব জমাতে পারতেন না। কদিনের মধ্যে দেখা গেল বাড়িওয়ালি রেখা কাকিমাই এসে মায়ের সাথে ভাব জমালেন। অত বড়লোক হলে কি হবে, একটু অহংকার ছিল না কাকিমার। প্রায় দিনই স্কুল থেকে ফিরে দেখতাম মা আর কাকিমা বারান্দায় বসে লুডো খেলছেন, কখনো চা খেতে খেতে গল্প গুজব করছেন। খুব নরম মনের হাসি খুশি মানুষ ছিলেন রেখা কাকিমা। অপূর্ব সুন্দরী কাকিমাকে একবার দেখলে চোখ ফেরানো শক্ত ছিল। লম্বা ফর্সা দোহারা চেহারার রেখা কাকিমা যখন সিঁদুরের বড় একটা টিপ পরে একঢাল চুল পিঠের উপর ছড়িয়ে বসে থাকতেন, মনে হতো যেন অবিকল দুর্গা প্রতিমা। তেমনই পান পাতা গড়নের মুখে টানা টানা মায়াবী চোখ, টিকালো নাক, ছোট্ট ভাঁজ ফেলা পাতলা দুটো কমলা রঙের ঠোঁট। সদ্য কিশোরী আমি চোখ ফেরাতে পারতাম না। বয়স অল্প হলেও বুঝতাম জেঠুর সাথে কাকিমাকে মোটেই মানায় না। হ্যাঁ, রেখা কাকিমার বরকে আমি জেঠুই বলতাম। বাবা থেকে বয়সে খানিকটা বড়ই ছিলেন ভূপতি জেঠু। বাবা ওকে দাদা বলে সম্বোধন করতেন। আমি আঙ্কেল বলে ডাকলেই হয়তো সব দিকে রক্ষা হতো। পাড়ায় আমার সমবয়সীরা প্রায় সবাই তাই ডাকত। আমার কেন যেন ইচ্ছে হতো না আঙ্কেল বলে ডাকতে। বাবার সাথে জেঠুকে প্রায় গল্প গুজব করতে দেখতাম। ওদের আলোচনা টপিক বেশিরভাগ সময় থাকতো রিভুদা। ছেলে অন্ত প্রাণ ছিল জেঠুর। হায়ার সেকেন্ডারি পাশ করার পর রিভুদার কোন লাইনে পড়া উচিত তাই নিয়ে মাঝে মাঝে বাবার পরামর্শ চাইতেন জেঠু। রিভুদা পড়াশোনায় ব্রিলিয়ান্ট ছিল। জেঠুর ইচ্ছে ছিল ও আইআইটিতে পড়ুক। আবার নিজের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করতেন। বাবাকে বলতে শুনতাম জেঠু নাকি নানা রকম চিন্তায় চিন্তায় হার্টের অসুখ আর ডায়াবেটিস বাঁধিয়ে ফেলেছেন। তাতেই বয়সের তুলনায় আরও বুড়িয়ে গেছেন। তো সে যাই হোক, মোদ্দা কথা হলো মোটা সোটা ভুঁড়িওয়ালা পাকা চুলওয়ালা মানুষটাকে আমি জেঠু বলতাম, আর তার সুন্দরী স্ত্রীকে ডাকতাম কাকিমা। এরকম সৃষ্টিসারা সম্বোধনে ওদের দুজনের কোনোদিন কোনো আপত্তি দেখা যায়নি। ছেলে ক্লাস 11-এ পড়তো বটে, তবে রেখা কাকিমা বোধহয় তখনও 30-এর কোঠার মাঝামাঝি বা শেষের দিকে। অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল কাকিমার। পুরুলিয়ার মেয়ে ছিলেন কাকিমা, কিন্তু কথাবার্তায় কোনো আঞ্চলিক টান ছিল না। চালচলনেও খুব স্মার্ট ছিলেন। অত বছর আগেও নিজেই গাড়ি ড্রাইভ করে এদিক ওদিক যেতেন। রিপুদা মানে রেখা কাকিমার ছেলে একটু গম্ভীর প্রকৃতির ছিল। নিজের মনেই থাকতো। মেয়েদের খুব একটা পাত্তা টাত্তা দিত না। আমাদের দেখতে পেত বলেও মনে হতো না। সেজন্য অবশ্য সদ্য মনে বসন্তের বাতাস বইতে শুরু করা আমাদের দলের মেয়েদের মনে খুব রাগ ছিল। আমরা নিজেদের মধ্যে মুখ বেঁকিয়ে অহংকারী গোমরা থেরিয়াম বলে ডাকতাম রিভুদাকে। কোনো কোনো সময় বেশি রাগ হলে বলতাম হুঁকোমুখো। মাঝে মাঝে আমরা পাড়ার মেয়েরা আমাদের বাড়ির পেছনে শাল জঙ্গলের ভিতর খেলা করতে করতে মাউথ অর্গানে হিন্দি গানের সুর শুনতে পেতাম। শুনেছিলাম রিভুদা বাজায়, তবে সামনাসামনি বসে রিভুদাকে বাজাতে কোনোদিন দেখিনি বা শুনিনি। ওদের বাড়িতে গেলেও দেখতাম রিভুদা বেশিরভাগ সময়টাই 3তলায় নিজের ঘরে থাকতো। রেখা কাকিমা বলতেন পড়াশোনা করে তো, ওর একটু নিরিবিলি ঘর দরকার। আমরা ওকে বিরক্ত করি না। বাড়িতে বিরক্ত করার লোকই বা কোথায়? কাজের লোকেরা তো বেশিরভাগই একতলাতেই থাকতো। জেঠু সকাল হলেই গাড়ি নিয়ে ফ্যাক্টরিতে চলে যেতেন।
নয় ব্যবসার কাজে রাঁচি, জামশেদপুর, কলকাতায় ঘুরে বেড়াতেন। জেঠু না থাকলে দেখতাম কাকিমা আমাদের বাড়িতেও কম আসতেন। মাঝে মাঝে গাড়ি নিয়ে বেরোতেন, একাই। বলতেন ফ্যাক্টরিতে যেতে হয়, মালিক না থাকলেই কর্মচারীরা ফাঁকি দেয়। মাঝে মাঝে জেঠুর ব্যবসার পার্টনার সঞ্জয় সিং আসতো বাড়িতে। সঞ্জয় সিং ওখানকার শাসক দলের কাউন্সিলর। শহরে খুব প্রতিপত্তি। শুনতাম সঞ্জয় সিংয়ের কল্যাণেই নাকি জেঠুর ব্যবসার এত রমরমা। সেই ছোট্ট মফস্বল শহরে দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে গেল আমাদের। 7 পাশ করে আমি যখন ক্লাস 8-এর দিকে, বাবার আবার ট্রান্সফারের সময় হয়ে এসেছে। বাবা মায়ের আলোচনা শুনেছি যে বাবা নাকি এবার কলকাতার দিকে বদলি হওয়ার জন্য তদবির করছেন। আমি বড় হয়েছি। 9 থেকে আগামী 4টে বছর কলকাতার ভালো স্কুলে পড়াশোনা করতে পারলে আমার সুবিধা হবে। দরকার হলে মা একাই থেকে যাবেন আমাকে নিয়ে। ওদিকে আমাদের আত্মীয় স্বজনও আছে অনেক, অসুবিধা হবে না খুব একটা। এবার কিন্তু আমার মন একটু খারাপ হচ্ছে এখান থেকে চলে যেতে হবে ভেবে। কত বন্ধু হয়েছে আমার এখানে, বিশেষ করে পাড়ার মেয়ে প্রিয়া আর অঙ্কিতা আমার প্রাণের বন্ধু। একসাথে এক ক্লাসে পড়ি। কিশোরী মনে যত গোপন কথা, প্রাণের ব্যথা ভাগ করে নেওয়ার একমাত্র সঙ্গী। ওদের ছেড়ে চলে যেতে হবে ভাবলে চোখে জল আসে। আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হতে আর মাসখানেক বাকি। একদিন বেলা তখন প্রায় 9টা বাজে। আমি পড়াশোনা শেষ করে স্কুলে যাবার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি। বাবাও অফিসে যাবে। মা রান্নাঘরে প্রচণ্ড ব্যস্ত। হঠাৎ আমাদের রান্নাঘরের দিকে রেখা কাকিমার কাজের মেয়ে পূর্ণিমার আতঙ্ক মেশানো উত্তেজিত গলার আওয়াজ শুনতে পেলাম। সাথে সাথে মায়ের গলা। কি হয়েছে বোঝার আগেই মা পূর্ণিমার সাথে ছুটে গেল রেখা কাকিমাদের বাড়ির দিকে। আমরা হতভম্ব। কিছুক্ষণ পরেই জানা গেল জেঠুর অ্যাক্সিডেন্ট হয়েছে। নিজেই ড্রাইভ করে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। আমাদের শহরের 5 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্পে তেল ভরে বেরিয়ে রাস্তায় ওঠার পরেই আচমকা কেন জানি সামনের কংক্রিটের ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মারে গাড়িটা। ধাক্কার অভিঘাতে দুটুকরো হয়ে ল্যাম্পপোস্টের উপরের অংশটা দরম করে এসে পড়ে গাড়ির ছাদের উপর। সাংঘাতিকভাবে আহত অবস্থায় অজ্ঞান হয়ে জেঠু পড়েছিল গাড়িতে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তারপর বাড়িতে খবর দেয়। জেঠুকে ওখানে সবাই চিনত। বাবা সহ আরও অনেকেই ছুটেছিল হাসপাতালে। জেঠুকে বাঁচানো যায়নি। জ্ঞানও ফিরে আসেনি আর মৃত্যুর আগে। জেঠুর অ্যাক্সিডেন্টটা হয়েছিল ঠিক সকাল 8:16। বাঁ হাতের কবজিতে বাঁধা ঘড়িটা ভেঙে বন্ধ হয়ে গেছিল। শুধু কাঁটা দুটো স্থির হয়ে দাঁড়িয়ে ঠিক এই সময়টাই দেখাচ্ছিল। এই ঘটনার পরে রেখা কাকিমা রিভুদা দুজনেই সাংঘাতিক ভেঙে পড়েছিল। রিভুদাকে কোনো মতে সামলানো গেলেও রেখা কাকিমাকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। কান্নাকাটি তো ছিলই, তাছাড়া পাগলের মতো আচরণ করত রেখা কাকিমা। রাতে ঘুমাতে পারত না, চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। বলতো ঘুমোলেই নাকি বীভৎস সব স্বপ্ন দেখে। ল্যাম্পপোস্টটা স্বপ্নের ভেতরে 2 হাত বাড়িয়ে রেখা কাকিমাকে আয় আয় বলে ডাকে। ল্যাম্পপোস্টের গায়ে রেখা কাকিমা নাকি জেঠুকে দেখতে পায়। ল্যাম্পপোস্টের স্বাভাবিক কারণেই কোনো রক্তের দাগ ছিল না, থাকার কথাও নয়। তবুও স্বপ্নে রেখা কাকিমা নাকি দেখতে পেত ল্যাম্পপোস্টের গা বেয়ে গরম রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে। মাঝে মাঝেই রেখা কাকিমা গাড়ি নিয়ে বেরিয়ে যেত কাউকে কিছু না বলে। কোথায় যেত কেউ জানে না। তবে পরে শোনা গেল কেউ কেউ রেখা কাকিমাকে দেখেছে গাড়ির ভেতরে বসে স্থির দৃষ্টিতে ওই ভাঙা ল্যাম্পপোস্টটার দিকে তাকিয়ে থাকতে। কখনো কখনো নাকি ল্যাম্পপোস্টার গায়ে হাত বোলাতে বোলাতে পাগলের মতো কাঁদত কাকিমা। আসলে জেঠুর আকস্মিক মৃত্যুর আঘাতটা কাকিমার মানসিক স্থিতি নষ্ট করে দিয়েছে, এমনটাই বাবা মায়ের মুখে শুনতাম। আমার বাবা মাকে তখন রেখা কাকিমার জন্য খুব চিন্তিত মনে হতো। কিছুদিনের মধ্যে আবার অন্যরকম একটা আভাস পেতে শুরু করেছিলাম। বাবা মা সব কথা সবসময় আমার সামনে আলোচনা করতো না, তবু কিছু একটা খটকা ওদের মনে এসেছে বলে কেন জানি না আমার মনে হতো। তবে এসব নিয়ে খুব একটা ভাবার সময় আমি আর পেলাম না। ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার অ্যানুয়াল পরীক্ষা নিয়ে। যখন যে স্কুলেই যাই সব জায়গায় প্রথম 3 জনের মধ্যে নিজের জায়গাটা করে নেওয়া ধরে রাখা ছিল আমার নিজের কাছেই নিজের দেওয়া চ্যালেঞ্জ। পরীক্ষা শেষ হতে না হতেই বাবার বদলির আদেশ পৌঁছে গেল। প্রত্যাশা মতোই এবার কলকাতায়। খুব শিগগির কাজে যোগ দিতে হবে সেখানে। বাবা মা গোছগাছে ব্যস্ত হয়ে পড়লেন। রেখা কাকিমা আর আসেন না আমাদের বাড়িতে, খুব চুপচাপ হয়ে গেছেন। এদিকে আমি আসন্ন বন্ধু বিচ্ছেদের কথা ভেবে এই প্রথম খুব কাতর হয়ে পড়েছি। যতটা পারছি প্রিয়ার অঙ্কিতার সাথে সময় কাটাচ্ছি, আর একে অপরকে প্রতিশ্রুতি দিতে থাকছি যে যত দূরেই থাকি না কেন আজীবন আমরা বন্ধু থাকবো।
যদিও চিঠি লেখা ছাড়া আর কিভাবে যোগাযোগ রাখবো সেটা ঠিক জানতাম না। মোবাইল ফোন তখনও বেশ দুর্লভ, কিন্তু আবেগ যখন প্রবল তখন বাস্তবের এসব তুচ্ছ চিন্তা খড়কুটোর মতোই ভেসে যায়। আমাদেরও গেল। ঝাড়খণ্ডের সেই ছোট্ট শহর ছেড়ে এসে উঠলাম কলকাতার ভবানীপুরে। শুরু হলো নতুন জীবন সংগ্রাম। নানা রকম ঘটনা প্রবাহে দোলায় দুলতে দুলতে সময়ের স্রোতের টানে কবে যে ভেসে গেলাম সেই ছোট্ট শহরটা থেকে অনেক দূরে, তার আর হিসেব রইল না। রেখা কাকিমা, অঙ্কিতা, প্রিয়া কাউকেই ভুলিনি, কিন্তু আর কোনো যোগাযোগও নেই। কে কোথায় আছে জানি না। এরপর কেটে গেছে আরও এক যুগ। আমি এখন একটা বহুজাতিক সংস্থার ইঞ্জিনিয়ার, বেঙ্গালুরুতে থাকি। বাবা রিটায়ারমেন্টের আর ৩-৪ বছর বাকি। বাবা এখন হেড অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার, কলকাতাতেই থাকেন। আমি বছরে ২ বার কলকাতায় যাই ছুটিতে। এবার অসময়ে হঠাৎ ঠিক করে ফেললাম ৭ দিনের ছুটি নিয়ে কলকাতায় যাব প্রিয়ার বিয়ে অ্যাটেন্ড করতে। ও, বলতে ভুলে গেছি, কিছুদিন আগে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে প্রিয়াকে খুঁজে পেয়েছি, ওর সূত্র ধরে অঙ্কিতাকেও। এখন আমরা প্রায় অনেক রাত অবধি চ্যাট করি, নিজেদের সাম্প্রতিক খবরাখবর আদান প্রদান করি। আবিষ্কার করলাম আমাদের সেই আগের টানটা এত বছর বাদেও ফিকে হয়ে যায়নি। অঙ্কিতার আগেই বিয়ে হয়ে গেছে, এবার প্রিয়ার বিয়ে। আমাকে বিশেষভাবে নিমন্ত্রণ করেছে প্রিয়া। পাত্রের বাড়ি যেহেতু কলকাতায়, আর প্রিয়াদেরও অনেক আত্মীয় স্বজন কলকাতার বাসিন্দা, তাই পাত্রপক্ষের আবদারে বিয়েটা কলকাতা থেকেই হচ্ছে। অঙ্কিতাও বরকে নিয়ে রানীগঞ্জ থেকে আসবে বিয়ে অ্যাটেন্ড করতে। সুতরাং এরকম একটা পুনর্মিলনের সুযোগ ছাড়ার প্রশ্নই নেই। বিয়ের আগের দিন প্রিয়ার হাতে পায়ে যত্ন করে মেহেন্দি পরানো হচ্ছে। ওর শেষ হলেই কনের বান্ধবীদের মেহেন্দি পরা শুরু হবে। আমি আর অঙ্কিতা একপাশে বসে গল্প করছিলাম। আগের দিন সঙ্গীত অনুষ্ঠানের নাচা গানা হইহুল্লোড়ের মধ্যে ভালো করে গল্প করার সুযোগই পাওয়া যায়নি। আজ আমরা জমিয়ে আড্ডা মারার মুডে গুছিয়ে বসেছি। কথায় কথায় উঠল আমাদের পুরনো বাড়ির কথা। আমি অঙ্কিতাকে মজার ছলে জিজ্ঞেস করলাম, এই, সেই হুকুমুকুর খবর কি রে? কোথায় থাকে এখন? অঙ্কিতা অবাক হয়ে উল্টে আমাকেই প্রশ্ন করল, তুই ওদের ব্যাপারে কিছুই জানিস না, তাই না? আমি বললাম, না তো। কেন রে, বিশেষ কোনো খবর আছে নাকি? এর উত্তরে অঙ্কিতার কাছ থেকে যে কাহিনী শুনলাম তাতে স্তম্ভিত হয়ে গেলাম। অঙ্কিতা আমাকে যেমন বলেছিল তেমনটাই এখানে লিখছি। আঙ্কেলের মৃত্যুর কিছুদিনের মধ্যেই রিভুদা দিল্লি আইআইটিতে চান্স পেয়ে পড়তে চলে গিয়েছিল। কয়েক মাসের মধ্যে রেখা আন্টিও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিলেন, ব্যবসাপত্র সামলাচ্ছিলেন। সেই সময়টাই আঙ্কেলের ব্যবসার পার্টনার সঞ্জয় সিংয়ের ওদের বাড়িতে আনাগোনা খুব বেড়ে গিয়েছিল। প্রথম কেউ এটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। ব্যবসার কাজে আসার প্রয়োজন হতেই পারে, এমনটাই সবাই ভেবেছিল। কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছিল। এরকম সময়ে আঙ্কেলের মৃত্যুর বছরখানেক বাদে একদিন আন্টি রিভুদাকে ডেকে আনলেন দিল্লি থেকে। জানালেন একা ব্যবসা সামলাতে পারছেন না, রিভুদাও যে ভবিষ্যতে এসে এই ব্যবসার হাল ধরবে তেমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তাই আন্টি সঞ্জয়কে বিয়ে করতে চান। সঞ্জয়ও এই বিয়েতে ইচ্ছুক। স্ত্রীর সাথে সঞ্জয় ডিভোর্স হয়ে গেছে, সুতরাং সেদিক থেকেও কোনো বাধা নেই। আন্টি রিভুর মতামত জানতে চাইলেন। রিভুর বলার কিছু ছিল না। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি একটা সিদ্ধান্ত নিয়েই ফেলে, সেখানে আর কি বলা থাকবে। রিভু চুপ করেই রইল, ভালো মন্দ কিছুই বলল না। সেবারই এক দুপুরে রিভু ওর বাবার মোবাইলটা খুঁজে পেয়েছিল আলমারির ড্রয়ার থেকে। বাবা স্মৃতিচিহ্ন হিসেবে কাছে রাখবে বলে চার্জার সমেত ফোনটা নিয়েও দিল্লি ফিরে গিয়েছিল। হোস্টেলে বসে একদিন ফোনটা ঘাঁটতে ঘাঁটতে খেয়াল করলো ওর বাবার প্রতিটা কলের রেকর্ড করা থাকতো ফোনে। লাস্ট কলটা ছিল ওর মায়ের। সেদিন ঠিক সকাল ৮টা ১৫ ওর মা কল করেছিল। এটা দেখে চমকে সোজা হয়ে বসেছিল রিভু। কোনোদিন ওর মা ঘূর্ণাক্ষরেও বলেনি তো যে মৃত্যুর ঠিক আগেই বাবার সাথে কথা হয়েছিল। কি কথা হয়েছিল ওদের দুজনের? কৌতূহলবশত রেকর্ডিং অন করে রিভু ওর বাবা মায়ের কথোপকথন শুনতে থাকলো। মা বলছে, তুমি এই মুহূর্তে গাড়ি ঘোরাও, যত তাড়াতাড়ি পারো বাড়ি ফিরে এসো। কেন, কি হয়েছে? বাবার উদ্বিগ্ন গলা। রিভুর ঘরে গিয়ে দেখলাম ও ২ হাতে শিরা কেটে বিছানায় শুয়ে আছে। অলরেডি প্রচুর রক্ত বেরিয়ে গেছে, প্রাণটা এখনো ধুকপুক করছে। আমি অ্যাম্বুলেন্স ডাকছি, তুমি চলে এসো যত তাড়াতাড়ি পারো। সে কি, কি বলছো, কেন? আর্তনাদের মতো শোনা গেল বাবার গলা। আসছি, আমি আসছি, তুমি ততক্ষণ। বাবার কথা শেষ হবার আগেই রিভু শুনল একটা প্রচণ্ড জোরে ধাক্কার আওয়াজ। তারপরেই সব চুপচাপ। রিভু কিছুক্ষণ পাথরের মতো বসে রইল।
তাহলে এই মর্মান্তিক খবরটা শোনার পরেই গাড়ি ঘোরাতে গিয়ে অন্যমনস্ক অবস্থায় কন্ট্রোল হারিয়ে ফেলে বাবার দুর্ঘটনাটা ঘটে গিয়েছিল। কিন্তু রিভু তো জীবনে কোনোদিন সুইসাইড অ্যাটেম্প্ট করেনি। স্পষ্টতই মা বাবাকে মিথ্যে কথা বলেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বলেছিল? আর কেনই বা পরে এ সম্পর্কে কোনোদিন মা একটা কথাও উচ্চারণ করেনি? রিভু কাউকে কিছু জিজ্ঞাসা না করে নিজের মনে ভাবতেই থাকলো। আর ভাবতে ভাবতে চোখের সামনে থেকে যেন ধোঁয়াশার পর্দা কেটে গিয়ে এমন কিছু উঁকি দিতে থাকলো যা এতদিন ও দেখেও দেখেনি। আবার বাড়ি এলো রিভু। মায়ের অগোচরেও মায়ের ফোনটা নিয়ে নাড়াঘাঁটা করলো কয়েকবার। সন্দেহের সপক্ষে অকাট্য কিছু প্রমাণ হাতেও এসে গেল। এরপর আর বাকি থাকলো একটাই কাজ, পুলিশের হাতে ফোন দুটো তুলে দিয়ে মায়ের বিরুদ্ধে বাবাকে হত্যার ষড়যন্ত্র করার লিখিত অভিযোগ করল রিভু। পুলিশ ফোনে তথ্য ঘেঁটে রেখা আন্টি আর সঞ্জয় সিংকে তুলে নিয়ে গেল ভূপতি বোসকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে। জানা গিয়েছিল রেখা আন্টি সেই সকালে এবং তার আগের কদিন অজস্রবার সঞ্জয় সিংকে ফোন করেছিল। সঞ্জয় ফোন করেছিল রেখা আন্টিকে। বেশ কিছু মেসেজও চালাচালি হয়েছিল এ ব্যাপারে দুজনের মধ্যে। থানায় তুলে নিয়ে গিয়ে যথোচিত উপায়ে জিজ্ঞাসাবাদ করতে করতে বেরিয়ে পড়ল আসল কথা। জেরায় ওরা স্বীকার করলো যে অনেক দিন যাবতই সঞ্জয়ের সাথে রেখার একটা অবৈধ সম্পর্ক চলছিল। সে কারণে সঞ্জয়ের স্ত্রীকে ডিভোর্স দেয়। রেখাও কোনোদিনই স্বামীকে নিয়ে সুখী ছিল না। শেষ পর্যন্ত সঞ্জয় আর রেখায় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ভূপতিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলে ব্যবসা বাড়ি সব কিছুর মালিক হবে রেখা আন্টি। তাই ভূপতিকে খুন করা ছক কষে দুজনে মিলে। ভূপতির ফ্যাক্টরি যাবার পথে শহর ছাড়াতেই রাস্তার দুপাশে একটা বড় নির্জন শালবন পড়ত। ওই জায়গায় রাস্তার ধারেই ছিল বড় একটা গভীর পদ্মপুকুর। ওদের প্ল্যান ছিল একটা বড় লরি এসে পাশ থেকে ধাক্কা মেরে ভূপতির গাড়িটা পদ্মপুকুরে ফেলে দেবে, যাতে গাড়ি শুধু ভূপতির ডুবে মরে আর বিষয়টাকে একটা দুর্ঘটনা বলে চালানো যায়। ভূপতি সাঁতার জানতো না, কারো সন্দেহ হবে না ওদের দুজনের উপর। কিন্তু ঘটনাচক্রে সেদিন ভূপতি গাড়ি নিয়ে অন্য দিনের থেকে অনেকটা আগেই বেরিয়ে যায়। সঞ্জয় ঠিক করা ঘাতক লরিটা তখনও জায়গা মতো এসে পৌঁছায়নি। তাই রেখাকে ফোনটা করতে হয়েছিল স্বামীকে ওই শালবনের মধ্যে ফিরিয়ে আনার জন্য। সে জানতো ভূপতি কখনোই বাড়ি ফিরতে পারবে না, তাই ওর মিথ্যে বলার জন্য কোনো জবাবদিহিও করতে হবে না কাউকে। তবে সেসব কোনো কিছুরই আর প্রয়োজন হয়নি। ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা লেগে সত্যিকারের গাড়ির দুর্ঘটনাতেই সেদিন ঘটনাচক্রে ভূপতির মৃত্যু হয়। যেহেতু ওদের চক্রান্ত সফল হবার আগেই ভূপতির মৃত্যু হয়েছিল, তাই রেখা আর সঞ্জয় নামমাত্র সাজা হয়। কিন্তু ওদের আসল রূপটা সমাজের সবার সামনে খুলে গিয়েছিল। রিভু আর ফিরে আসেনি বাড়িতে। পাশ করে চাকরি নিয়ে চলে গিয়েছে বিদেশে। মায়ের সাথে আর কোনো রকম যোগাযোগ রাখেনি। অঙ্কিতার মুখে এই ঘটনার বিবরণ শুনতে শুনতে মনে হচ্ছিল আমার সামনে যেন কোনো অবিশ্বাস্য রহস্য কাহিনীর একের পর এক পাতা খুলে যাচ্ছে। এত কাছ থেকে এতদিন ধরে দেখেছি রেখা কাকিমাকে, ঘূর্ণাক্ষরেও কোনোদিন বুঝতে পারিনি যে অত সুন্দর মুখের আড়ালে ওরকম একটা সাংঘাতিক কুৎসিত মন লুকিয়ে আছে। এত ঠান্ডা মাথায় এত নিপুণ অভিনয়ের আড়ালে মানুষটা এরকম জঘন্য একটা ষড়যন্ত্রের জাল বুনতে পারে। মানুষের মুখোশ এত নিখুঁত হতে পারে। অবিশ্বাস্য লাগছিল। শুধু একটা জায়গায় খটকা থেকেই গেল। শোকের অভিনয়টা হয়তো মিথ্যে ছিল, কিন্তু জেঠু মারা যাবার পর ল্যাম্পপোস্ট নিয়ে কাকিমার যে দুঃস্বপ্ন, যে আতঙ্ক, যে অবসেশন তৈরি হয়েছিল, ওটাও কি লোক দেখানো অভিনয় ছিল, নাকি অপরাধী মনের বিবেক দংশনে সত্যিই জর্জরিত হচ্ছিলেন মহিলা? কি জানি, এর উত্তর হয়তো কোনোদিনই জানা যাবে না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।